পৃথিবী সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে। উনি বারবার বলছিলেন যে খালি পায়ে এই যে ধুলোর উপর দিয়ে হেঁটে যাওয়া, খেজুর গাছের শাড়ি, কৃষকের সাথে গল্প, দিনমজুরের সাথে বসে পড়া, মাটির সাথে মিশে যাওয়াটা, মাটির ঘ্রাণ নেওয়াটা, এটা এই ভিডিওর মাধ্যমে আমি ফিল পাই। শুরুতেই বলছিল প্রধানমন্ত্রী যে বলুন আমি আপনার জন্য কি করতে পারি, আমার কাছে কি চান, চেয়ে নেন কি চান। আমি বলেছি যে আমার কিছু চাওয়ার নেই, আমি আপনার দোয়া চাই। রাষ্ট্রের নাগরিকরা যেন একটু নিরাপদে থাকে। আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জামাত, আমি এনসিপি, আমি সবার সন্তান। আমি এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং উনি খুশি হয়েছেন যে ওনার সব প্রস্তাবে আমি যে হ্যাঁ বলিনি, কিছু দ্বিমত করেছি, উনি এটা চেয়েছেন, বলেছেন যে এরকমই হওয়া উচিত। ঝিনাইদহের গর্ব, ঝিনাইদহের কৃতি সন্তান জুয়েল রানা। এই জুয়েল রানাকে সারা শুধু দেশ পারে নয়, সারা বিশ্বের মানুষ এক ডাকে চেনেন। চিত্ত মিডিয়ার জুয়েল রানা একজন কন্টেন্ট ক্রিয়েটর। একসময় সাংবাদিকতা করতেন, তারপরে ব্যাংকে চাকরি করতেন, অবশেষে আবার ফিরে আসলেন চিত্ত মিডিয়ার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। এবং আমরা জানি যে বর্ষসেরা কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানা হয়েছেন। এবং সর্বশেষ গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, দীর্ঘক্ষণ আলাপ করেছেন। আমরা সব বিষয়ে আমরা জুয়েল রানার সাথে জানতে চাই। তা আপনি সাংবাদিকতা এবং ব্যাংকে চাকরি ছেড়ে কেন চিত্ত মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হলেন? আমার কাছে মনে হয়েছিল আসলে কন্টেন্ট ক্রিয়েশন আসলে অনেক স্বাধীনতার একটা ব্যাপার। সাংবাদিককে অনেক কিছু মানতে হয়, তার বিধিনিষেধ থাকে, অফিসের অনেক ডেকোরাম থাকে। আবার ব্যাংকে যিনি চাকরি করেন তার জন্য অনেক যন্ত্রণাময় একটি কর্মক্ষেত্র। সারাদিন অর্থকরীর হিসাব, জীবনটা কেমন যেন এলোমেলো। প্রকৃতিকে বা বৃষ্টিকে, জ্যোৎস্না রাতকে উপভোগ করার সময় কোথায় তার। সেই জায়গা থেকে আমার মনে হলো যে কন্টেন্ট ক্রিয়েশন করলে মিডিয়াতে কাজ করা হলো, আবার অপার স্বাধীনতা ভোগ করা হলো। এ কারণে আমার মনে হলো যে একটা পেজ খোলা দরকার, যেটির নাম থাকবে চিত্ত মিডিয়া। এবং এই নামটি আমরা বাংলা অভিধান ঘেটে আমরা বের করলাম। চিত্ত মানে হচ্ছে হৃদয় বা আত্মা। মানুষের আত্মা যখন অতৃপ্ত হবে তখনই আমাদের পেজে ঢুকবে এবং প্রকৃতির এই কন্টেন্টগুলো দেখবে, একটা প্রশান্তি নিয়ে ফিরে যাবে। তার ব্যস্ততাময় জীবনে আমাদের এইটুকু এক টুকরো একটা ভিন্ন রকম বিনোদন হবে। এই প্রত্যাশা থেকেই কন্টেন্ট ক্রিয়েশনে আসা। মনে হয়েছে যে এখানে অনেক স্বাধীনতা ভোগ করা যায়, নিজের মতো করে প্রকৃতিকে বর্ণনা করা যায়, শিল্প সাহিত্যের প্রবেশ ঘটানো যায়। এটাই মূলত মূল কারণ ছিল। আচ্ছা, চিত্ত মিডিয়ার মাধ্যমে আপনার সর্বোচ্চ আলোচিত যে কন্টেন্ট আপনি করেছেন তার মধ্যে কোনটি আপনার মনকে, হৃদয়কে নাড়া দিয়েছে আসলে? এটা তো সবগুলোই, কারণ আপনার সৃষ্টি সবগুলোই আপনার অনেক আপন এবং অনেক প্রিয়। এর মধ্যে আসলে প্রকৃতির বর্ণনা করতে গিয়ে আমি সবচেয়ে বেশি আপ্লুত হই এবং ভালো লাগে। যখন মেঘলা আকাশের বর্ণনা হয় তখন অনেক শিল্প সাহিত্যের উপমা তার মধ্যে চলে আসে। আমি যখন বাবলা গাছের সারিতে হাঁটি তখন জীবনানন্দ দাশের সেই বাবলার গলির অন্ধকারে অসথের জানালার ফাঁকে কবিতার উদ্ধৃতি চলে আসে। যখন ঘুঘু পাখি ডাকে তখন জীবনানন্দ দাশের সেই কবিতার লাইনটি মনে পড়ে যে পৃথিবী সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে। এই যে শিল্পের বা সাহিত্যের প্রবেশ ঘটানোর যে জায়গাগুলো তৈরি হয় কন্টেন্ট তৈরি করতে গিয়ে, এটা আমাকে খুব আপ্লুত করে এবং এই জায়গাগুলো আমি খুব উপভোগ করি। এবং আমার মনে হয় যে পড়ালেখাটা বা সাহিত্য চর্চাটা বৃথা যায়নি। সাহিত্য চর্চাটার একটা প্রয়োগের দারুণ একটি জায়গা তৈরি হয়েছে কন্টেন্টের জন্য। এজন্য যখন প্রকৃতির বর্ণনা আসে সেই ক্ষেত্রে আমি আসলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি নিজেও পরিতৃপ্ত হই। সারা দেশে তো অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে, তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনার সন্ধান পেলেন কি করে? মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আমাকে ফোন করেছিলেন এবং উনি বললেন যে আপনার এই প্রকৃতি রিলেটেড কন্টেন্টগুলো মাননীয় প্রধানমন্ত্রী দেখেন এবং বাংলার প্রকৃতিকে তিনি অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন। সেই জায়গা থেকে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এরকমটা হতে পারে। উনি দেশের এত ব্যস্ততম মানুষ, তার মধ্যে আমার মতো মামুলি কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট তিনি দেখবেন। তারপর উনি আমার নিজেই ফোন দেখালেন, বললেন যে আমি প্রতিনিয়ত দেখি, আপনার কাছে অনুরোধ এই কাজগুলো কখনো থামাবেন না। আমি খুব আপ্লুত হই। আমি তারপরেও জানতে চাইলাম যে আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি আমার কন্টেন্ট প্রতিনিয়ত দেখেন। উনি বললেন যে কিছুদিন আগে আকাশে প্রচণ্ড মেঘ ছিল, আপনি সেই মেঘের সামনে দাঁড়িয়ে বলছিলেন প্রকৃতি সবসময় শান্ত থাকে না, মাঝে মাঝে বিক্ষুব্ধ হয়, প্রকৃতি রাগান্বিত হয়। এই কন্টেন্টটা আমি কিন্তু দেখেছি। তখন তার বুঝতে বাকি নেই যে উনি সত্যিই দেখেন। উনি বারবার বলছিলেন যে খালি পায়ে এই যে ধুলোর উপর দিয়ে হেঁটে যাওয়া, বা খেজুর গাছের শাড়ি, কৃষকের সাথে গল্প, দিনমজুরের সাথে বসে পড়া, মাটির সাথে মিশে যাওয়াটা, মাটির ঘ্রাণ নেওয়াটা, এটা এই ভিডিওর মাধ্যমে আমি ফিল পাই। তো এই বর্ণনা শুনে আমিও খুব আপ্লুত এবং রাষ্ট্রের এত বড় একজন মানুষ কন্টেন্ট দেখেন, এটা তো সত্যিই অনেক বেশি আপ্লুত হওয়ার মতো ব্যাপার। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার বেশি কথা হয়েছে। সেক্ষেত্রে যে কথাগুলো হয়েছে তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি কোনো কিছু চেয়েছেন কিনা এবং আপনাকে কোনো কিছু সহযোগিতা করতে চেয়েছেন কিনা?
শুরুতেই বলছিল প্রধানমন্ত্রী যে বলুন আমি আপনার জন্য কি করতে পারি, আমার কাছে কি চান, চেয়ে নেন কি চান, আমার দপ্তর সেটা করে দেবে। আমি বলেছি যে আমার কিছুই চাওয়ার নেই, আমি আপনার দোয়া চাই। উনি অবাক হয়েছেন যে কিছুই চাওয়ার নেই, শুধু দোয়া। তারপর আমি বলেছি যদি স্যার সম্ভব হয় আমাদের জেলা ঝিনাইদহ, এই ঝিনাইদহ জেলাটার মূল শহরের পাশে দিয়ে রেল লাইন এবং মেডিকেল কলেজ, একটি কৃষি বিশ্ববিদ্যালয়, আমরা ঝিনাইদহে উন্নয়নের ছোঁয়া চাই। আর রাষ্ট্রের নাগরিকরা যেন একটি নিরাপদে থাকে। নিরাপত্তার অনেক অভাব। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক কোথাও ব্যবসায়ীদের কাছে জিম্মি, না হয় পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি, না হয় রাজনৈতিক ব্যক্তিদের কাছে জিম্মি। এই জিম্মি দশা থেকে নাগরিকদের মুক্ত করা যায় কিনা একটু ভাবুন। রাষ্ট্রের নাগরিকরা খুব একটা ভালো নেই, সবাই খুব খারাপ আছে। আমি সাধারণ নাগরিক, আমি আপনার কাছ থেকে কিছুই চাই না, কিছু নিতেও আসিনি। আপনি ডেকেছেন, আপনার ইজ্জতের সম্মানার্থে আমার আসতে হয়েছে। আমি এহজনমে কোনো রাজনৈতিক দলের সাথে জড়াবও না, ইচ্ছেও নেই। আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জামাত, আমি এনসিপি, আমি সবার সন্তান। আমি এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং উনি খুশি হয়েছেন যে ওনার সব প্রস্তাবে আমি যে হ্যাঁ বলিনি, কিছু দ্বিমত করেছি, উনি এটা চেয়েছেন, বলেছেন যে এরকমই হওয়া উচিত। একটা মানুষের পার্সোনালিটি এরকমই হতে হয় যে সব কিছুই কেন হ্যাঁ বলতে হবে। আমার সাথে কিছু দ্বিমত থাকবে, আমার অনেক কিছু আমার সাথে মিলবে না, আপনিও আমার অনেক কিছু পছন্দ করবেন না, আপনারটাও আমার পছন্দ হবে না, কিন্তু আপনি আপনার ট্র্যাকে থাকবেন, আপনার কাজটাই করবেন। উনি একটা অনুরোধ করেছেন যে আমি রাষ্ট্রের নাগরিকের খবর জানতে চাই। আমি বলেছি নাগরিকরা খুব একটা ভালো নেই, নিরাপত্তার অনেক শঙ্কা, 5,000 টাকা নিয়েও মানুষ বাইরে বেরোতে ভয় পায় এখন। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এবং জানমালের সুরক্ষা যেন থাকে, এই একটার কথা আমি বলেছি। একটা সুনাগরিক যেমন অধিকার ভোগ করে, আমি সেটা চাই, আমার চাওয়া সেরকমই। উনি শুধু বলেছেন যে আপনার কাছে চাওয়া, আপনি এই কাজটি কখনো ছেড়েন না এবং কখনো প্রয়োজন বোধ করলে আমার দপ্তর আপনার জন্য খোলা আছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি তো পারিবারিকভাবে আপনার সহধর্মিণী অসুস্থ, চিকিৎসার অনেক ব্যয়বহুল কিভাবে মেটাচ্ছেন, এবং আসলে চিত্র মিডিয়া নিয়ে সামনে কি কি পরিকল্পনা রয়েছে? এটি নিয়ে পরিকল্পনা হচ্ছে স্বচ্ছ ধারার কন্টেন্ট তৈরি করা এবং কন্টেন্টের ভ্যারিয়েশন নিয়ে আসা, প্রকৃতিকে আরও বেশি কাছ থেকে বর্ণনা করার মতো দক্ষতা অর্জন করা, বই পড়া। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন। উনি বলছেন যে রবীন্দ্রনাথের 2232টি গান আছে, প্রত্যেকটি গানের আলাদা আলাদা প্রেক্ষাপট আছে। আপনি চাইলে গানগুলোকে নিয়ে এক একটা কন্টেন্টের উপজীব্য করতে পারেন। এই যে একটা নতুন ধারণা তৈরি করে দেওয়াটা, এটি আমার খুবই ভালো লেগেছে। উনি বলছেন যে নজরুলকে নিয়ে কাজ করতে হবে, রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করতে হবে, আপনি জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করেন, আপনি বাংলা সাহিত্যের ছোট গল্পগুলোকে আপনি কন্টেন্টের মধ্যে নিয়ে আসেন। এই যে সাহিত্যপ্রেমী মানুষ উনি, এটা আমার জানার বাইরে ছিল। তো এইটি আমি আসলে খুব আপ্লুত এবং আমি চাই যে উনি আমার কিছু চিন্তা চেতনার দিক উন্মোচন করে দিয়েছেন। উনি বলেছেন যে শিল্পের প্রসারটা ঘটাতে গেলে এরকম সুস্থ ধারার কন্টেন্ট নির্মাণ করা জরুরি। এখন মানুষ অনেকেই বই পড়তে চায় না, তারা স্ক্রিনে অনেক কিছু দেখতে চায়। উনি চাইছেন নজরুল রবীন্দ্রনাথের অসংখ্য সৃষ্টি যেন আমরা স্ক্রিনে তুলে আনি এবং সেটি পরিবেশ এবং প্রকৃতির সাথে মেলমেশ একাকার করে যেন তুলে ধরতে পারি। আচ্ছা, আমরা দেখেছি যে সারা দেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর অসুস্থ ধারার কন্টেন্ট করে, গুজব ছড়ায় এবং ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে। সেক্ষেত্রে আপনার বার্তাটা কি? দেখুন, কন্টেন্ট ভাইরাল কখনো হয় না ভাবে, এবং ভাইরাল কন্টেন্ট খুঁজে বেড়ানোটা একটা রোগ আমার মনে হয়। কন্টেন্ট এমনিতেই ভাইরাল হয়, ভাইরাল শব্দটার মধ্যে কোথাও না নেগেটিভ কিছু রয়েছে আমার মনে হয়। দেখুন, আপনি যদি চান তাহলে আপনার প্রত্যেকটি সৃষ্টি ভাইরাল হবে, সেটি আপনার হৃদয় দিয়ে করতে হবে। একটা খেজুর গাছের শাড়ি, ধুলোড়া পথ, সেটা কি ভাইরাল হচ্ছে না? ব্যাপারটা হচ্ছে আপনি যদি ভাইরাল খুঁজে বেড়ান তাহলে কখনোই কিছু ভাইরাল হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার এই সহজ সরল বিষয়টিকেই আমি ভাইরালে রূপান্তরিত করব, আমি আমার দক্ষতার দ্বারা, আমি বলছি না যে আমি খুব দক্ষ, কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি আপনার বর্ণনা শৈলী সুন্দর হয়, মানুষের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ডেফিনেটলি আপনি দেখবেন, আপনি সেটাকে সরাবেন না। আর অসুস্থ ধারার কন্টেন্টের কথা বলছেন, আসলে আমি মনে করি কি যে কন্টেন্ট আসলে অসুস্থ ধারার হয় না কখনো। আসলে এক একজনের জানার গভীরতা পর্যন্তই তার কন্টেন্টে ফুটে ওঠে। আমি যেরকম মানুষ, আমি কিন্তু সেরকম ভিডিওই বানাবো। এটা আসলে আমার কোথাও না, আমার হয়তো বা জানার অজ্ঞতা। তো আমার মনে হয় যে কন্টেন্টগুলো গালখোটার নাম না, কন্টেন্ট হচ্ছে একটা সৃজনশীলতার নাম হয়ে প্রতিনিয়ত ধরা দিবে এবং স্ক্রিনে মানুষ দেখে এক ফসলা তৃপ্তি নিয়ে ফিরবে, এটুকুই প্রত্যাশা। এবং আমি অবশ্যই বলবো যে সব কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাই ভালো করছে, আমি সবার কাছ থেকে শিখি প্রতিনিয়ত। শুধু একটি অনুরোধ, কখনো ভাইরাল টপিকস খুঁজে বেড়াতে হয় না, টপিকসই ভাইরাল হয়। আপনি এই যে গাছের কচি পাতা, আমি যদি কচি পাতা ছুঁয়ে দিয়ে বলি যে একবার শিশুর তুলতুলে গালের মতো কচি পাতা, এর একটা নির্মোহ সৌন্দর্য আছে। দেখুন, মানুষের জীবন কিন্তু ছোটোবেলায় এরকম কচি পাতার মতো শার্প থাকে। আপনি ছোটোবেলায় যত সফট ছিলেন, বয়সের সাথে সাথে কিন্তু চেহারা ভাঁজ পড়ছে।
তারপর এই যে বয়স্ক পাতাটা, এটি হচ্ছে আমাদের জীবনের হয়তো বা প্রৌঢ়ত্বের সময়। দেন আপনি না শুনতে চাইবেন এটা, দারুণ তো, একটি গাছের কচি পাতা দিয়ে আমার শৈশব, তারপর একটু ম্যাচিউর পাতা দিয়ে আমার যৌবন, তারপর বার্ধক্য বর্ণনা করা হলো, এবং দেখেন একেবারে মৃতপ্রায় টপ করে ঝরে গেল। আমরাও এভাবে টপ করে ঝরে যাব। তো এই কন্টেন্টটাই আপনার ভালো লাগবে, যে দারুণ তো, দারুণ বললো তো, একটা গাছের পাতা নিয়ে এত কথা বলা যায়। মূলত প্রচারটাই বড় কথা, এবং আপনি কিভাবে মানুষকে বোঝাচ্ছেন সেটাই ফ্যাক্টর।